হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে নো আদার চয়েস বলে ছবিটা নিয়ে, পার্ক চ্যাং-wookএর ছবি। তো এটা ডিজিটালি রিলিজ করে গেছে। তো আমি অরিজিনাল ল্যাঙ্গুয়েজে উইথ ইংলিশ সাবটাইটেলস দেখলাম। ইন্ডিয়াতে এখনও থিয়েট্রিক্যালি রিলিজ করেনি, শুনেছি ডিসেম্বরে মাইট বি রিলিজ করবে ছবিটা, এবং তখন অবশ্যই হলে গিয়ে দেখবো। বাট যখন জেনে গেছি যে ডিজিটাল রিলিজ হয়ে গেছে, তো তখন আর কি আর মানে কন্ট্রোল করতে পারিনি। এটা হয় না যে আপনার একটা ছবি দেখার জন্য এক্সাইটমেন্ট থাকে, তো আপনি ওয়েট করছেন যে কবে বড় পর্দায় দেখবেন। অবশ্যই বড় পর্দায় দেখবো, বাট এই ছবিটার জন্য দেখার জন্য আর কি যে ওয়েট করছিলাম, তো আমি আর কন্ট্রোল করতে পারলাম না, বললাম যে দেখেই নিই। তো আলটিমেটলি দেখে নিয়েছি, এবং এই ভিডিওর মধ্যে আমরা এই ছবিটা নিয়ে কথা বলবো। তো এই ছবিটা বেসিক্যালি একটা অ্যাডাপ্টেশন, একটা নভেলের অ্যাডাপ্টেশন। যে নভেলটা 1997-এ এসেছিল, যেটার নাম হচ্ছে অ্যাক্স বলে, এবং তার পরবর্তীতে এটা অলরেডি ফ্রান্সে আর কি অ্যাডাপ্টেড হয়ে গেছে অ্যাজ এ ফিল্ম 2005 সালে। এবং পার্ক চ্যাং-wook এই ছবিটা 2009 সাল থেকে বানাতে যাইতো, তখন একবার অ্যানাউন্সমেন্ট হয়েছিল, বাট ফাইনালি ছবিটা 2024 সালে তিনি বানাতে পারেন আর কি। 2024 থেকে কাজ শুরু হয়। তো অনেক দিন ধরেই ওনার পরিকল্পনা ছিল যে এই নভেলটাকে উনি অ্যাডাপ্ট করবেন আর কি। তো আমি দেখুন নভেলটাও পড়িনি, বাট ওটা সিনপসিসটা পড়েছি। আর আমাদের ফ্রেঞ্চ ফিল্মটাও আমি দেখিনি, তো আমি এই ফিল্মটা একদম ফ্রেশভাবে দেখেছি। তো এটা বেসিক্যালি জনরাটাকে বলা যেতে পারে থ্রিলার অবশ্যই, তবে ব্ল্যাক কমেডি থ্রিলার, তার সাথে একটা স্যাটায়ারও রয়েছে। তো সেই জোনের মধ্যে, এবং আমরা গল্প দেখতে পাচ্ছি একটা লোকের, যাকে আপনারা দেখেছেন আর কি আইস অফ দ্য ডেভিলের যে প্রোটাগনিস্ট, সেই এখানে রয়েছেন। তাকে আপনারা প্রচুর কোরিয়ান কন্টেন্টে দেখেছেন। তো তিনি তাকে আর কি অ্যাব্রাপ্টলি তার চাকরি চলে যাচ্ছে, ঠিক আছে, তার কাছে চাকরি নেই। এবার নানান রকমের ফিনান্সিয়াল প্রেশার ইত্যাদি, ফ্যামিলি রয়েছে, একটা ছেলে একটা মেয়ে, ওয়াইফ। তো তাদের এই যে ফিনান্সিয়াল প্রেশার সে হ্যান্ডেল করতে পারছে না, বাড়ি প্রায় চলে যাবে, বাড়ি বিক্রি করে দিতে হবে, এরকম একটা পরিস্থিতি এসে গেছে। এবার সে নতুন ইন্টারভিউতে অ্যাপ্লাই করবে, চাকরি কিছুতেই পাচ্ছে না। এবার সে ডিসাইড করে যে ওই যে আশেপাশের লোকালিটিতে ওই জবের জন্য সুটেবল যারা অন্য লোকজন আছে তাদেরকে সে মারতে শুরু করবে, যাতে সে যখন ইন্টারভিউ দিতে যায় ওর থেকে ওভার কোয়ালিফাইড কেউ যেন লোক ওখানে পৌঁছে না যায়, যে ওর চাকরিটা খেয়ে নেবে। তো এবার ও ডিসাইড করে যে এদেরকেও প্রাণে মেরে দেবে। এবার ও কীভাবে মারছে, পুলিশের কাছে ধরা পড়ছে কিনা, ও আলটিমেটলি জবটা সিকিওর করতে পারছে কিনা, নিজের ফ্যামিলি লাইফ সিকিওর করতে পারছে কিনা, তো সেটা নিয়েই পুরো ছবিটা। ছবিটার মধ্যে দিয়ে পার্ক চ্যাং-wook অনেক রকমের সোশ্যাল বিষয় নিয়ে কথা বলেছেন। সব থেকে প্রথমে হচ্ছে যে কর্পোরেট র্যাট রেস, আমরা আরেকটা লোককে আর কি পিছনে ফেলে দিয়ে, তাকে ঠেলে দিয়ে, ডিট্র্যাক করে দিয়ে আমরা জেতবার চেষ্টা করছি, ঠিক আছে। এটাই তো এখন হয়ে গেছে। এখন খালি নিজের ট্র্যাকে তুমি দৌড়াচ্ছ সেইটুকু এনাফ নয়, তোমাকে পাশের জনকে ঠেলে দিতে হবে। তো এই যে একটা আনফেয়ার কম্পিটিশন যেটা কর্পোরেট ওয়ার্ল্ডে আমরা দেখতে পাই, তো সেটার ব্যাপারে একটা কথা আছে, যেটা আমরা দেখতেই পাচ্ছি আর কি, যে একটা এরকম আনফেয়ার কম্পিটিশন আর কি করবারে। তার সাথে ম্যানেজমেন্টের স্টুপিডিটি, তারপরে এই যে মডার্নিটি ঢুকে আসছে। তো নভেলটা লেট 90s-এর, বাট গল্পটা এরকমই যেটা আজকের দিনেও রেলিভেন্ট। এখানে পার্ক চ্যাং-wook লাস্টে ছবিটা যেখানে শেষ হচ্ছে সেই জায়গাতে না, এই যে এখন এআই ঢুকে যাচ্ছে, রোবোটিক্স চলে আসছে, অনেক জিনিসপত্র অটোমেটেড হয়ে যাচ্ছে, সেখানে লোকের চাকরি চলে যাচ্ছে, সেই বিষয়টাকে দেখিয়েছেন। এবার জেনারেলি দেখবেন কি হয় কি, এটার একটা অ্যান্টি মানে ডিরেক্টর বক্তব্য রাখতে পারে যে হয়তো যদি মানে রোবোটিক্স বা এআই চলে আসে তাহলে হয়তো তবুও মানুষের প্রয়োজন পড়বেই আর কি। তো সেই রকম একটা এমপ্যাথেটিক ওয়েতেও জিনিসটাকে দেখাতে পারতো, বাট ডিরেক্টর যেটা মানে তার যে টেক, সেটা আমাদেরকে বাস্তব দেখাতে চাইছে। সে বলতে চাইছে যে না ভাই, ওরকম রোজি ওয়ার্ল্ডের কথা ভেবো না, যেখানে মানুষকে আর বেশি প্রাধান্য দেওয়া হবে না, ঠিক আছে। মেশিনস উইল টেক ওভার, ঠিক আছে। এবং তোমার ইমোশনসের বা কার কে কত অনেস্টির সাথে কাজ করেছে, নিজের জীবন দিয়েছে, সেগুলো ম্যাটারই করছে না। তো আপনার সারাউন্ডিং পাল্টে যাবে, আপনি যেগুলোতে বিশ্বাস করতেন সেই পৃথিবীটা এখন আর নেই। তো এখন ওই কাটথ্রোট কম্পিটিশন রয়েছে, সেটা যতই আনফেয়ার হোক সেটাও থাকবে, এবং এই যে মানুষকে এআই রিপ্লেস করে দিচ্ছে বা রোবট রিপ্লেস করে দিচ্ছে, এই ব্যাপারটাও থাকতে চলেছে। সিনেমাটা অ্যাকচুয়ালি প্রোটাগনিস্ট জিতে যায়, মানে সে হ্যাপি এন্ডিং হয় তার জন্য, বাট কোথাও গিয়ে একটা স্যাড এন্ডিংই দেখায় আমাদেরকে, যে প্রোটাগনিস্ট যে জিনিসটাতে, যে ফিলোসফিটাতে বিশ্বাস করতো, সেই ফিলোসফিটা হেরে গেছে, সে জিতে গেছে, তার ফিলোসফিটা হেরে গেছে। তো এটা খুব অদ্ভুত একটা এন্ডিং, যেখানে আপনি একদিকে প্রোটাগনিস্টের জন্য রুটও করছেন যে সে জিতে গেল, সে নিজের প্রবলেমসগুলোকে ওভারকাম করে নিল, আবার অ্যাট দ্য সেম টাইম সে যেটাতে বিশ্বাস করতো সেটা হেরেও গেল আর কি। আর ছবিটার মধ্যে যে ব্ল্যাক কমেডি রয়েছে সেটা দারুণভাবে ওয়ার্ক করে, দুর্দান্তভাবে ওয়ার্ক করে। আপনি এই যে প্রত্যেকটা সিন, ও কীভাবে মার্ডার প্ল্যানিং করছে, কী করছে, সেগুলো দেখে এত আপনার হাসি পাবে, মানে আপনি দারুণ এনজয় করতে চলেছে। তো যে সিচুয়েশনাল ডার্ক কমেডিগুলো রয়েছে সেগুলো দারুণ এনজয় করেছি, সেটা দারুণ হাসাবে। এবং ছবিটা ট্রিটমেন্ট আপনাকে অনেকটা প্যারাসাইটের কথা মনে করাবেই অবশ্যই। আমি বলবো যে বং জং হোর অ্যাপ্রোচটা আরেকটু বেশি কমার্শিয়াল ছিল, ঠিক আছে। এখানে পার্ক চ্যাং-wook একটু সাটেল জিনিসপত্র রেখেছে। আপনারা যদি পার্ক চ্যাং-wookএর ওল্ড বয় ইত্যাদি দেখে থাকেন, ওখানে যেরকম জিনিসগুলো একটু মানে ভিজুয়ালসগুলো প্রচণ্ড হাইপার স্টাইলাইজড, এখানেও ডিরেকশনের প্রচুর খেলা আছে, আমি সেটা পরবর্তীতে আসছি। বাট এখানে জিনিসপত্রগুলো একটু সাটেলিটির সাথে খেলা হয়েছে আর কি, ঠিক আছে। মানে পার্ক চ্যাং-wookএর অ্যাকচুয়ালি আপনি ভেঞ্জেন্স ট্রিলজির যে প্রথম ছবিটা আর কি, মিস্টার ভেঞ্জেন্স বলে, সেইটার যে ট্রিটমেন্টটা ছিল অনেকটা এটা ট্রিটমেন্টটা ওই
ওই টাইপের আর কি, তার সাথে আর কি এটা ডার্ক কমেডি। তো ভিজুয়াল প্যালেটটা ডেফিনেটলি কালার টালার নিয়ে খেলা রয়েছে, বাট ওল্ড বয়েতে যেরকম একটা পুরো কমিক বুকিশ ভাইব চলে এসেছিল, তো সেরকম অতটা জিনিসপত্র পাবে না। সেটা ভিজুয়াল ট্রিটমেন্টটা তো একটা সাটেলিটি রয়েছে, আর সিনেমাটার ওভারঅলেও একটা সাটেলিটি রয়েছে, বাট সিচুয়েশনাল হিউমারটা দারুণভাবে ওয়ার্ক করে গোটা ছবি জুড়ে। আর এক একটা সিনকে যেভাবে ডিরেক্ট করেছেন না পার্ক চ্যাং-wook, অসাধারণ। ঠিক আছে, একটা জায়গা আছে ছবির শেষের দিকে যত এগোতে থাকি আমরা, যে প্রোটাগনিস্টের যে ওয়াইফ, সেই ক্যারেক্টারটা একটা পয়েন্টে কিছু একটা ডিসকভার করে ফেলছে, ঠিক আছে, এবং সে যেখানে ডিসকভার করছে আর আরেকটা দিকে আমাদের প্রোটাগনিস্ট কিছু একটা করছে, ঠিক আছে, খুব সিরিয়াস একটা কিছু করছে। এবার সেই দুটো সিনকে এমনভাবে এডিট করে করে দেখিয়েছে, আপনি না মানে মানে আপনার একটা ট্রান্সের মধ্যে চলে যাবেন, আপনার মনে হবে যে দুটো যেন সেমই লোকেশনে ঘটছে, ঠিক আছে, মানে এমনভাবেই জিনিসটাকে সুপার ইম্পোজ করে, তো আপনি অদ্ভুত অদ্ভুত ভিজুয়ালস দেখতে পাবেন এবং অদ্ভুত অদ্ভুত মানে সিনে স্টেজিং দেখতে পাবেন, সেখানে যে ক্যামেরা মুভমেন্ট সেগুলো যেভাবে দেখতে পাবেন আপনার অবাক লাগবে। মানে একটা জায়গা আছে যে প্রোটাগনিস্টের ওয়াইফ সে নিজের ছেলের সাথে কথা বলছে একটা বিষয় নিয়ে, এবং সেই সিনটাকে কাট করেছেন দেখবেন, মানে ওরা একবার জানলা দিয়ে তাকিয়ে দেখছে, মনে হবে আপনার যে নিচে দুটো অন্য লোক দাঁড়িয়েছে, তারপর আমরা দেখতে পাচ্ছি না মা আর ছেলে দাঁড়িয়েছে। তো অদ্ভুতভাবে ওই ডিজাইনিংগুলো করেছে, ওই সিনের যে স্টেজিংগুলো সেগুলো দেখবার মতো, একটা কাইন্ড অফ একটা সাইকেডেলিক জোনের মধ্যে নিয়ে যায়। এবং ছবিটা যেখানে একটা জায়গা আছে ছবির প্রায় শেষের দিকে আগেন, যেখানে একটা বাচ্চা মেয়ে রয়েছে, ওই আমাদের প্রোটাগনিস্টের মেয়ে, সে না মানে একটা মিউজিক বাজায়, একটা মিউজিক পিস বাজায়, সেই মিউজিক পিসটা ছবির যে এন্টায়ার ইমোশনটা এবং সেই মুহূর্তে প্রত্যেকটা ক্যারেক্টার, চারটে যে ক্যারেক্টার এই বাড়ির মধ্যে রয়েছে, তারা কি এক্স্যাক্টলি ফিল করছে সেটা ওই পার্টিকুলার মিউজিকটাতে পুরো জিনিসটাকে পোর্ট্রে করে দিয়েছে, পুরো আটার সাইলেন্স। আর ছবিটার মধ্যে অ্যাকচুয়ালি ডায়লগস অ্যাকচুয়ালি কম, মানে কিছু কিছু পোর্শনস আছে সেইগুলো টকি, বাট মাঝে অনেকগুলো জায়গা আছে যেখানে কিন্তু অ্যাকচুয়ালি মানে পুরো জিনিসটা মানে প্রোটাগনিস্ট ফিজিক্যালি চুপচাপ জিনিসপত্র করছে, মানে সেখানটা সাইলেন্ট ফিল্মের মতো অলমোস্ট। কিন্তু ওই পার্টিকুলার ওই মিউজিক পিসটা এত বেশি ইমোশনাল এবং ওই জায়গাটা পুরো এক্স্যাক্ট যে কী ফিল করছে ক্যারেক্টারগুলো সেটা আর কি দারুণভাবে পোর্ট্রে করে দেয়। আর আরও একটা জিনিস হচ্ছে, এই যাদেরকে ও মারতে যাচ্ছে, ঠিক আছে, এই যে যাদের সাথে আমরা কম্পিটিশন করছি বেসিক্যালি কর্পোরেট কালচারের জন্য, বা আমরা যাদেরকে কম্পিটিশন ভাবছি যে কোনো প্রফেশনের মধ্যে, সেই লোকটা কতটা আমার মতো, ঠিক আছে, এবং তার লাইফের সাথে আমার লাইফে কতটা প্যারালাল, সেই জিনিসগুলো যেভাবে দেখিয়েছে। ও যাকে প্রথমে মারার প্ল্যান করে তার সাথে ওর জীবনটা কীভাবে মানে একটা কোথাও সিমিলারিটি, ও ওখান থেকে জিনিসপত্র দেখে ভাবছে আমার সাথেও এই জিনিসটা হচ্ছে কি না। তো সেই যে কনফিউশনগুলো, সেই যে হিউম্যান ইমোশন, মানুষ যে কতটা একই রকমের, আলাদা হলেও ইন্ডিভিজুয়াল হলেও তাদের মধ্যে কতটা সিমিলারিটি রয়েছে, কী রয়েছে, সেগুলো যেভাবে আমরা দেখতে পাই, যেভাবে এক্সপ্লোর করতে করতে ডিরেক্টর গেছে, তো সেটাও খুব ভালো লাগে। আর অ্যাট দ্য সেম টাইম ওই ক্রাইম থ্রিলার যে এজ অফ দ্য সিট যে ব্যাপারটা, সেটাও কিন্তু রয়েছে, ঠিক আছে। তবে এখানে মানে একেবারে পুরো পাল্প লেভেলে গিয়ে করেনি জিনিসটা, কিছুটার মধ্যে সেটার মধ্যে একটা রিয়েলিজমও আছে, আবার একটা ডার্ক কমেডিও রয়েছে। তো সেই এজ অফ দ্য সিট এক্সপিরিয়েন্সটাও আপনাকে দিচ্ছে, ঠিক আছে। অ্যাট দ্য সেম টাইম ওই স্যাটায়ারের ফিলিংটাও কিন্তু আপনাকে দিতে পারে আর কি। কিছু কিছু জায়গায় আমার ব্রেকিং ব্যাডের কথা খুব মনে পড়ছিল। ব্রেকিং ব্যাড একটা দেখবেন মানে থিওরি আছে, একটা স্টেটমেন্ট আছে গুস্তাভো ফ্রিঞ্জের, যেখানে সে বলে যে একটা ম্যান, সে হচ্ছে প্রোভাইডার, সে যদি প্রোভাইড না করতে পারে তাহলে তাকে কেউ পাত্তা দেবে না। বেসিক্যালি বক্তব্যটা সারমর্মটা এরকম ছিল। তো সেইটা কিন্তু এই ছবির মধ্যেও কোথাও রিফ্লেক্ট করে এসছে, যে একটা ছেলের ততক্ষণই রেসপেক্ট আছে যতক্ষণ সে টাকা রোজগার করতে পারছে, তার পরবর্তীতে সে যখন পারছে না, সেইটার সাথে সেই ফেলিয়ারের সময়টা, বা সেই যে তার কাছে চাকরি নেই বা কিছু নেই, সে ইনকাম করতে পারছে না, সেই সময়টা অ্যাকচুয়ালি তার পাশে কেউ দাঁড়ায় না, কেউই থাকে না সেখানে, সেটা ওয়াইফ হোক, সেটা তার পেরেন্টস হোক, তার বাড়ির লোকেরা হোক, কেউই থাকে না আর কি। তো সেই ব্যাপারটার উপর খুব এমফাসিস করা হয়েছে, ডাইরেক্টলি নয়, অন দ্য ফেস নয়, এরকম ব্রেকিং ব্যাডে যেরকম এক্স্যাক্টলি ডায়লগ দিয়ে পুরো জিনিসটা বলা, এখানে ডায়লগ দিয়ে বলা নেই, বাট বিভিন্ন সিচুয়েশনস আমরা এরকম দেখতে পাই যেখান থেকে আমরা বুঝতে পারি যে পুরুষ মানুষের পৃথিবীতে আর কি প্রোভাইডারের রোল আর কি, তার আর যাই আমরা বলি, যত যাই বলি, আর কিছু নেই, মানে জাস্ট সে প্রোভাইডারই। আমার তো সিনেমাটা দারুণ লেগেছে, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা এলিমেন্ট, সেটা যে বক্তব্যটা রাখছে, প্রত্যেকটা সিনের যে ডিরেকশন, সেখানে যেরকম ক্যামেরা মুভমেন্ট, যে ধরনের শর্টস, তারপরে যে ব্ল্যাক কমেডিটা বললাম, প্রত্যেকটা জিনিস, বা থ্রিলার যে এলিমেন্টটা বললাম, সব কিছু মিলিয়ে আমার তো দারুণ লেগেছে। পার্ক চ্যাং-wook ওয়ান অফ দ্য বেস্ট, দারুণ সিনেমা, দারুণ সিনেমা। এবং উনি মানে কনসিস্টেন্টলি এতদিন ধরে, লাস্ট ওনার ছবি দেখেছিলাম ডিসিশন টু লিভ, সেটাও আউটস্ট্যান্ডিং হয়েছিল, সেটাও খুব ভালো লেগেছিলো। সেটা আবার একটা রোম্যান্টিক, একটা ডিটেকটিভ একজনের ওপর ইনভেস্টিগেট করতে এসে তাদের দুজনের মধ্যে একটা কোথাও প্রেম তৈরি হয়ে আছে, সেটা নিয়েছিল, সেটা খুব ইমোশনাল রোম্যান্টিক একটা ছবি ছিল, তার সাথে ক্রাইম থ্রিলার ছিল, এখানে একটা স্যাটায়ার প্লাস ক্রাইম থ্রিলার। তো বিভিন্ন জনরাস, প্রত্যেকটা মানে আমার মনে হয় যে পার্ক চ্যাং-wook এমন একজন ডিরেক্টর, মানে কোন জনরাতে উনি পারেন না। একটা অ্যাকশন ফিল্ম যখন বানান, অ্যাকশন সাইকোলজিক্যাল একটা ওরকম একটা ওল্ড বয়ের মতো, সেখানে একটা অন্য জোনের মধ্যে রিভেঞ্জ, সেখানে একটা অন্য জোনে চলে যায়। রিভেঞ্জ নিয়ে তো 3টে রিভেঞ্জের ছবি যা বানিয়েছে আউটস্ট্যান্ডিং, সেখানে রিভেঞ্জ ড্রামার যে ট্রোপটাকে নিয়ে সেটাকে যেভাবে ব্রেক করেছে, বা একটা এই যে জোনগুলো বলছি প্রত্যেকটাতে, মানে হি ইজ ফ্যান্টাস্টিক ইন এভরি ফিল্ম।
তো আমি তো এই ছবিটা যখন হলে আবার রিলিজ করবো তখন অবশ্যই গিয়ে বড় পর্দায় দেখবো। তো আপনারা কেউ যদি দেখে নিয়েছে নো আদার চয়েস, আপনাদের কি ওপিনিয়ন, আপনাদের ছবিটা কেমন লেগেছে, সেম এক্সপিরিয়েন্স হয়েছে কিনা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর যারা ছবিটা হলে দেখার জন্য ওয়েট করছেন তারা অবশ্যই যখন হলে আসবে, আশা করবো ইন্ডিয়াতে রিলিজ করবে এবং আমাদের কলকাতাতেও অবশ্যই শোজ পাবে, তো তখন আশা করবো যে প্রত্যেকে গিয়ে দেখবেন আর কি, আপনারা যদি ছবিটা দেখতে চান। ইটস আ ড্যাম গুড ফিল্ম অ্যাকচুয়ালি। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ।